আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে আমাদের ইংরেজি মাস্টার ক্লাস লেকচার 28-এ। দিস ইজ লিটারেচার। সো লিটারেচার নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই লিটারেচার কতটুকু পড়বো, কি পড়বো, বা ভর্তি পরীক্ষায় কতটুকু কি আসে। তো এটা একটা প্রপার গাইডলাইন হলে মনে হয় বেটার হয়। সো ওই জন্যই তোমাদের জন্য এটা আয়োজন আমাদের। তো ইংলিশ লিটারেচারটা অনেক ফাস্ট। তারা ইংরেজিতে অনার্স করছে, তো অনেক ফাস্ট, 4 বছর ধরে পড়তেছে। আর আমাদের এই কম্পিটিটিভ পরীক্ষাতে যতটুকু না পড়লেই না, বা যেটুকু লাগবে এইটুকু আমরা দেখাবো, যাতে করে যে অনেক জায়গায় একটা দুটো প্রশ্ন আসে, অনেক জায়গায় আসে না, আবার বেশ কিছু জায়গায় একটু বেশি প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো যেন আমি কম্পিটিটিভ পরীক্ষাতে খুব কনফিডেন্টলি অ্যান্সার করে ফেলতে পারি, আমার জন্য ল্যাকিংস না থাকে আর কি এটা। সো এখানে দেখি আমরা জনরা ইন ইংলিশ লিটারেচার, তো সবগুলো এখানে পড়ার দরকার নেই, তো যেটুকু লাগবে আমি সেটুকু এখানে বলে দিব। যেমন পোয়েট্রিটার মধ্যে তোমার একটা ন্যারেটিভ স্টাইল আছে, ড্রামাটিক স্টাইল, লিরিক্যাল স্টাইল। লিরিক মানে হচ্ছে তোমার ছন্দ, এই টাইপের। ব্যালাড, এগুলো কি জিনিস? ব্যালাড কি, ইপিক কি, তারপর জি সনেট, অডে, তারপর হচ্ছে হাইম, ড্রামাটিক মনোলগ, এগুলো কি মোটামুটি এখানে আসে। তারপরে এদিকে কমেডি, কমেডি কি, ট্র্যাজেডি কি, শর্ট স্টোরি, নভেল, এসে, প্যাম্পলেট, ফিকশন, নন ফিকশন, ড্রামা, ক্রিটিসিজমটার মধ্যে। তারপর হচ্ছে এই টার্মগুলো আছে, দেখো যে অটোবায়োগ্রাফি, বায়োগ্রাফি, ট্রাভেলগ, এগুলো কি জিনিস, মানে কি, এগুলো এগুলো বেশ প্রায় বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে আসে। তো চলো আমরা এই চারটে মধ্যে না ঢুকে আমরা পরীক্ষায় কেমন আসে, কতটুকু কি আসে, চলো সেটাতে দেখি। তো একটু আগে বললাম, তো সাহিত্যের বিভিন্ন পার্সন টাইপস ভালো করেই বুঝতে হবে। বোঝার জন্য এটার জন্য তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লিটারারি টার্মস, হ্যাঁ এটাই আমাদের কম্পিটিটিভ পরীক্ষাতে বেশ ভালোই আসে। লিটারারি টার্মস যেটা, তো তার মধ্যে তোমার ফিগার অফ স্পিচটা অনেক ইম্পর্টেন্ট। এই ফিগার অফ স্পিচ মানে বলতো ভাষার অলংকার। আমি তুমি তো কবি না, রাইট? তো ইংলিশ লিটারেচার যারা বানাইছে, তো তারা তো তাদের ঢং একটা, মানে যেসব কবি বা সাহিত্যিক বা যারা রাইটার যারা লিখছে, ওদের নিজস্ব একটা ঢং আছে। আমি খুব সাধারণ মানুষ, আমার একটা বলার ঢং খুব সাধারণ হবে, আর কবি সাহিত্যিকদের বলার ধরন অবশ্যই একটু ডিফারেন্ট হবে, ডিফারেন্ট স্টাইলে হবে। তো ভাষার অলংকার বাড়ানোর জন্য ওই ধরনটা ডিফারেন্ট, ওই ধরনটা বুঝতে হবে লিটারারি টার্মস গুলো বোঝার জন্য। তো সেগুলো দেখবো আমরা আজকে এটা। তো এখন দেখা যাচ্ছে এটা যারা ইংলিশ গ্রাজুয়েশন কমপ্লিট করে ওদের জন্য একটা ব্যাস সবকিছু পড়া লাগে। আর আমাদের জন্য যারা, আমরা যারা কম্পিটিটিভ পরীক্ষাতে আমরা পার্টিসিপেট করবো, ওদের জন্য যেটুকু না পড়লেই না সেটুকু দেখাবো আর কি এটা। তো চলো প্রথমত দেখি আমরা সাহিত্যকর্মের কি ধরনের লিটারারি টার্মস এর মধ্যে এগুলো জানা লাগবে। তোমার পোয়েম, লিটারারি টার্ম নোভেল নাকি ড্রামা, এটা পোয়েম হলে কি ধরনের পোয়েম, সনেট বা এটা কি সনেট বা লিরিক নাকি লেজেন্ড নাকি ব্ল্যাঙ্ক ভার্স, এভাবে কি, এগুলো কি সেগুলো একটু জানা লাগবে। এখানে আজকে একটু দেখি আমরা প্রশ্নগুলো কেমন আসে, দেখো। মেলোড্রামা, মেলোড্রামা ইজ এ কাইন্ড অফ, কি ধরনের এটা নাটক, এটা মেলোড্রামাটা কি, এটা কি ভায়োলেন্ট এন্ড সেন্সেশনাল থিমস, হিস্টোরিক্যাল থিমস, ফিলোসফিক্যাল থিমস নাকি প্যাথেটিক থিমস, কোনটা হবে? মেলোড্রামা হচ্ছে তোমার ভায়োলেন্ট থিমস। পরীক্ষা এইভাবে প্রশ্ন আসবে, মেলোড্রামা এটা কি ধরনের নাটক, মেলোড্রামা মানে কি। এটা হচ্ছে একটা ভায়োলেন্ট এন্ড সেন্সেশনাল থিম থাকবে, এখানে অনেক বেশি কি থাকবে, ভায়োলেন্ট থাকবে, অনেক বেশি মারামারি, দ্বন্দ্ব, এই বেশি থাকবে আর কি এটা। ঠিক আছে, মেলোড্রামার মধ্যে। ড্রামা, ড্রামা তো নাটক, নাটকের মধ্যে অনেক কিছু থাকবে। মেলোড্রামার মধ্যে ভায়োলেন্স থাকবে, চাঞ্চল্যকর কোনো কিছু থাকবে, যে তুমি আগে থেকে প্রেডিক্ট করতে পারছো না। ঠিক আছে, আউট অফ নোয়ার থেকে হুট করে কোনো কিছু ঘটে যাবে এবং সেটা ভায়োলেন্ট হবে, উগ্র হবে। তারপর ফিগার অফ স্পিচটা অনেক ইম্পর্টেন্ট, যেটাই বললাম একটু আগে। তো ফিগার অফ স্পিচটা হচ্ছে তোমার কথার কৌশল বা ভাষার অলংকার। কোনো কথাকে, এই যে বললাম, আমি যেমন খুব সহজ করে বলি, তো কবি সাহিত্যিক যারা রাইটার যারা, তারা খুব সহজ করে বলবে না, তারা তাদের মতো করে শব্দচয়নকে ইংলিশে বলা হয় ডিকশন। ডিকশন দিয়ে ওনারা ওনার মতো করে ফুটাবেন। তো সেটাকে তোমার লিটারারি টার্মস বলে। তো সরলভাবে প্রকাশ না, একটু ঘুরিয়ে সরস, খুব পাঠকের কাছে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট অ্যাপিল ক্রিয়েট করতে পারে, ভাইব ক্রিয়েট করতে পারে, সেভাবে উপস্থাপনা করাটাই তোমার এখানে ফিগার অফ স্পিচ। তো অনেকগুলো টার্ম আছে এখানে, দেখি আমরা। গ্রেড হচ্ছে রূপক কাহিনী বলেছে একটা, তো এটা এটা মানে কি, রূপক কাহিনী বাংলাটা পড়ি বুঝতে পারছি, স্টোরি অথবা ভার্স অর প্রোজ উইথ এ ডাবল মিনিং। তুমি বলতে চাচ্ছ একটা, কিন্তু আসলে ওইটাকে তুমি মিন করতেছো না, অন্য কোনো মিনিং এখানে দিচ্ছ আর কি এটা। তো পরীক্ষায় আসে অ্যালিগরি, এখানে রূপক কাহিনী, এটা হচ্ছে এক্সাম্পলটা কি, জোনাথন সুইফট গালিভার ট্রাভেলস, এটা একটা অ্যালিগরি। অ্যালিটারেশন সেটা হচ্ছে অনুপ্রাস, এটা কিরকম, ফিগার অফ স্পিচ হুইচ কনসোনেন্ট, মানে ডবল সাউন্ড হচ্ছে, বউ বউ বউ, লাইক এরকম কিছু। হ্যাঁ, a figure of speech which consonants, especially in the beginning of words or stretch syllables are repeated, বারবার মানে রিপিট হচ্ছে আর কি, এটা সিলেবালটা বারবার রিপিট হচ্ছে আর কি, এটা হচ্ছে অ্যালিটারেশন।
মেইন জায়গাটা আমি হাইলাইট করে দিব যাতে করে তুমি ধরে রাখতে পারো, এটা মনে রাখতে পারো। রিপিটেড, তো রিপিটেড কি হচ্ছে? সিলেবালস স্ট্রেচ, সিলেবালস হচ্ছে রিপিটেড কোথায় হচ্ছে? অ্যালিটারেশন, অনুপ্রাসের মধ্যে। তারপর হচ্ছে অ্যালুশন হচ্ছে পরোক্ষ উল্লেখ, এটাকে ইমপ্লিসিট, ইমপ্লিসিট রেফারেন্স। এক্সপ্লিসিট মানে হচ্ছে বাহ্যিক, আর ইমপ্লিসিট মানে হচ্ছে অন্তর্নিহিত। ইমপ্লিসিট রেফারেন্স perhaps another work of literature direct to a person or a crew। যেমন কি বলছে এখানে দেখো, ডানাওয়ালা বালকটিকে আমি চিনি। এখানে ডানাওয়ালা বালক বলতে এখানে কিউপিডকে বোঝানো হয়েছে, যে গ্রিক মিথোলজির কিউপিড। ঠিক আছে, ডানাওয়ালা বালকটিকে আমি চিনি। দেখো এখানে তাহলে কিছু পরোক্ষভাবে এটা উল্লেখ করেছে, এটা ডিরেক্ট না, ইমপ্লিসিটলি এটা উল্লেখ করেছে, সরাসরি বলে নাই। তো কিউপিডকে এখানে কি বলছে? ডানাওয়ালা বালক, ওইভাবে রূপ করতে পরোক্ষভাবে এটাকে মেনশন করেছে আর কি। এটা দিস ইজ অ্যালুশন। পরীক্ষা কিরকম আসবে? অ্যালুশনটা কি জিনিস? অ্যালুশনটা কি হচ্ছে? তোমার ইমপ্লিসিট রেফারেন্সিং। অনুপ্রাসটা কি জিনিস? তোমার স্ট্রেচ অথবা ওয়ার্ডসকে রিপিটেডলি অ্যাকসেন্টেড হবে। অ্যালেগরি কি জিনিস? যেটা ডাবল মিনিং এক্সপ্রেস করবে। জাস্ট এই টার্মগুলো মোটামুটি করে তুমি কি বুঝো, পরীক্ষা দেখবা এমসিকিউ থাকবে, এটা মানে কি, এটা মানে কি, ওইটা মানে কি, ওইটা মানে কি, এভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে। তারপর হচ্ছে অ্যান্টাগনিস্ট। তো অ্যান্টাগনিস্ট মানে হচ্ছে এ ড্রামা অর ফিকশন, দ্য ক্যারেক্টার হুইচ অপোজেস দ্য হিরো। তো হিরোকে যে সাপোর্ট করে সেটা হচ্ছে প্রোটাগনিস্ট। হ্যাঁ, প্রোটাগনিস্ট, প্রোটাগনিস্ট মানে হচ্ছে মেইন ক্যারেক্টার। তো হিরোকে এগেইনস্টে থাকে বা হিরোকে অপোজ করে, সেটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। প্রোটাগনিস্টের বিপরীতটা কি হবে? অ্যান্টাগনিস্ট। অথেলো লাগো ইজ দ্য অ্যান্টাগনিস্ট। আচ্ছা, এটুকু বলছে এখানে। অ্যান্টাগনিস্টের ব্যাপারটা বুঝছো, অ্যান্টি ক্লাইম্যাক্স। তো ঠিক বুঝে যাচ্ছে ক্লাইম্যাক্সের উল্টাটা। ক্লাইম্যাক্স মানে কোনো স্পার অফ মুভমেন্ট অনেক উপরে ওঠা, অ্যান্টি ক্লাইম্যাক্স মানে ডাউনফল, এরকম কিছু একটা। Anticlimactic কি বলছে? A sentence of statement in which the last word expresses something lower than the first. Last part expresses something lower, ঠিক আছে? শেষ দিকে ক্লাইম্যাক্সে উঠার কথা ছিল, না হয়ে একদম ডাউন ডাউন শটে চলে গেছে, সেটাই বলছে। তো লাস্ট পার্ট এক্সপ্রেসেস সামথিং লোয়ার দ্য ফার্স্ট ওয়ান, খুব ডাউনের দিকে চলে যাও, ডাউনওয়ার্ড হয়। ক্লাইম্যাক্স মানে তো আমরা বলতেছি ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স মানে হচ্ছে অন দ্য স্পার অফ মোমেন্টে অনেক হাই আপ হওয়া, হাই পিচ হওয়া। অ্যান্টি ক্লাইম্যাক্সটা পুরো ডাউন হওয়া, ডাউনওয়ার্ড যেটা বলি আমরা এটা। অটোবায়োগ্রাফি, এটা ইম্পর্টেন্ট। অটোবায়োগ্রাফি, নিজের জীবনী নিয়ে কোনো কিছু লিখলে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি। আর আমি আমি আমার জীবনী নিয়ে লিখলে ইটস মাই অটোগ্রাফি। আর আমি যদি অন্য কারো জীবনী লিখি তাহলে সেটা বায়োগ্রাফি। বায়ো মানে হচ্ছে জীবন, গ্রাফি হচ্ছে টু রাইট সামথিং। ঠিক আছে, আবার বলছি, বায়োগ্রাফি, প্যাচ লাগিও না, বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি। বায়োগ্রাফি, GRAPHY, বায়োগ্রাফি, আর হচ্ছে অটোবায়োগ্রাফি। সো বায়ো মানে কি? বায়ো মানে হচ্ছে জীবন, আর গ্রাফ মানে হচ্ছে টু রাইট সামথিং। জীবন নিয়ে কোনো কিছু লিখলে সেটা হচ্ছে বায়োগ্রাফি। আমি নিজের না, অন্য কারোর জীবন নিয়ে লিখলে সেটা হচ্ছে বায়োগ্রাফি। এখন আমি যদি আমার জীবন নিয়ে লিখি তাহলে সেটাকে হচ্ছে অটোবায়োগ্রাফি, আগে একটা অটো যুক্ত হবে, তাহলে অটোবায়োগ্রাফি, আত্মজীবনী বলি। আর বায়োগ্রাফি মানে হচ্ছে জীবনী, মনে রেখো এটা। ব্যালাড, এ সং। ব্যালাডটা কি হচ্ছে? একটা সং দ্যাট টেলস এ স্টোরি অরিজিনালি মিউজিক্যাল অ্যাকম্পানিমেন্ট টু এ ড্যান্স। একটা গান, সেই গানের মধ্যে তোমার ড্যান্স থাকবে, মিউজিক্যাল অ্যাকম্পানিমেন্ট থাকবে, আর ড্যান্স। এ কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পোয়েম। এটা কি একটা ন্যারেটিভ পোয়েম? আবার এটা পরীক্ষার প্রশ্ন হচ্ছে ব্যালাডটা কি? ব্যালাডটা হচ্ছে ন্যারেটিভ পোয়েম। তারপর এ সং একটা গান। তারপর হচ্ছে অরিজিনালি ওয়াজ এ মিউজিক্যাল অ্যাকম্পানিমেন্ট টু এ ড্যান্স। এইটুকু মেইন কি পয়েন্টস গুলো জানলে তাহলে পরীক্ষা আসবে হোয়াট ইজ ব্যালাড, হোয়াট ইজ অ্যালেগরি, হোয়াট ইজ মেলোড্রামা, এইভাবে পরীক্ষা প্রশ্ন আসবে আর কি। তো ওই মোটামুটি ভাবে ব্যাপারগুলো জানলে পরীক্ষায় তুমি অপশন চেক করে করে মোটামুটি ক্যান্সেল করতে পারবে। এইটুকুই, আর এক্সট্রা কিছুই লাগবে না। বিবলিওগ্রাফি, বিবলিও মানে হচ্ছে বুক। তাহলে এ লিস্ট অফ বুকস, এটা ইম্পর্টেন্ট। বিবলিওগ্রাফিটা প্রায় পরীক্ষায় আসে, এই টার্মটা জিজ্ঞেস করে। এ লিস্ট অফ বুকস or essays or monographs on a subject, a list of the other works of a particular author আছে। বিবলিওগ্রাফি হচ্ছে বুক লিস্ট, এক কথা শেষ, সে হচ্ছে বুক লিস্ট। ক্যান্টো, a subdivision of an epic or narrative poem। এপিক মানে হচ্ছে মহাকাব্য, বিশাল বড় কবিতা অথবা ন্যারেটিভ কোনো পোয়েমের কি হচ্ছে, এটা হচ্ছে একটা সাবডিভিশন। ক্যান্টো, ইটস এ সাবডিভিশন। ক্যাটাস্ট্রফি, এই শব্দের সাথে অনেক আমরা পরিচিত। ক্যাটাস্ট্রফি মানে কি? একদম পুরো ফিয়াস্কো যেটা বলি, পতন, একদম ল্যান্ডস্লাইড, একদম পুড়িয়ে গেছে লাইক এরকম কিছু। তো ক্যাটাস্ট্রফি, ট্র্যাজেডি গল্পের মারাত্মক পরিণতি বা ফলাফল। তার মানে এটা অবশ্যই পজিটিভ কোনো কিছু না, ইটস নেগেটিভ, ইটস এ ডাউনফল লাইক সামথিং। যেমন অথেলো নাটকে অথেলো তার স্ত্রীকে হত্যা করে সে নিজেই আত্মহত্যা করে, এটা একটা ক্যাটাস্ট্রফি। আচ্ছা, গল্পের মারাত্মক পরিণতি এমন দিকে টার্ন করে, ইটস বিয়ন্ড ইমাজিনেশন, আগে থেকে কোনো প্রেডিক্টেড না, আউট অফ নোয়ার থেকে হুট করে সামথিং কোন কিছু ঘটে যাবে আর কি, এটা ক্লাইম্যাক্স।
যেটা বললাম, স্পার অফ মুভমেন্টে কোনো কিছু উপরের দিকে যাওয়া, লাইক কোনো গল্প বা নাটকের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মুহূর্ত, স্পার অফ মুভমেন্ট যেটা বলি, টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্ত যেটা বলি। তার এক্সাম্পল দিছে, তুমি তার টার্মটা মনে রাখতে পারলেই হবে। ম্যাকবেথ নাটকে ম্যাকবেথ যখন ব্যানকোর প্রেসারটা দেখে ভীত হয়ে পড়ে, তখন নাটকের ক্লাইম্যাক্স শুরু হয় আর কি। যাই হোক, ক্লাইম্যাক্স মানে টান টান উত্তেজনার মুহূর্ত, অন দ্য স্পার অফ মুভমেন্ট। বিপরীতটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। তারপর একটা হচ্ছে ট্যাচ, এটা হচ্ছে শোকগীতি বলেছে এখানে, এটা সং এক্সপ্রেসিং গ্রিফ ও ল্যামেন্ট। ল্যামেন্ট মানে হচ্ছে দুঃখ, পরিতাপ, দুঃখ, এগুলো এক্সপ্রেস করার জন্য শোকগীতি, বাংলাটা পড়েই বোঝা যাচ্ছে শোক। ঠিক আছে। আচ্ছা, তারপর স্যার ফিলিপ সিডনিস হচ্ছে অ্যারকেডিয়া, হচ্ছে তোমার এখানে ডার্জ। এলজি, কারো মৃত্যুতে শোক প্রকাশ করে বা কোনো ঘটনার উপর বিলাপ করে রচিত গীতি কবিতা, কাজী নজরুল ইসলামের রবি হারান নাকি এটা গীতি কবিতা। এলজি। এপিক, মহাকাব্য, লং নেরেটিভ পোয়েম, অনেক লম্বা একটা কবিতা টাইপের, অনেক গুড স্কেল অ্যাবাউট দি ডিডস অফ ওয়ারিয়ার্স অ্যান্ড হিরোজ। দুঃসাহসিক যারা যোদ্ধা থাকে বা নায়ক থাকে, ওদের স্তুতি, ওদের প্রেইজকে এক্সপ্রেস করে, ওদের প্রশংসা, স্তুতিবাচক প্রশংসা করে যে বিশাল কবিতা লেখা হয়, দিস ইজ ইটস ওয়ান অফ দ্য মহাকাব্য, এপিক। সনেট, ছোটবেলা থেকে আমরা পড়তাম সনেট, কপোতাক্ষ নদ, তোমার কি বলে, মাইকেল মধুসূদন তো সনেট রচনা করতো। 14 লাইনের বিশেষ ছন্দের এক ধরনের কবিতা এটা। এর প্রথম 8 লাইনকে অষ্টক বলে, অষ্টক, আর শেষেরটাকে ষষ্ঠক বলে। এর উদ্ভব ইতালীয় ভাষা থেকে, এটা মাথায় রেখো। সনেটটা কোথা থেকে হচ্ছে? ইতালীয়, পেত্রাক। তারপরে এপিলোগ, এ পোয়েম অর স্পিচ এট দ্য এন্ড অফ দ্য প্লে, নাটকের শেষের দিকে যে একটা ছোট কবিতা বা কোনো মেসেজ বা কোনো স্পিচ থাকে, সেটা বলে এপিলোগ। ঠিক আছে। আর শুরু দিকে থাকলে সেটা হচ্ছে প্রোলগ, শুরু একদম স্টার্টিং এ কোনো কিছু থাকে, ইন্ট্রো থাকে, ভূমিকা থাকে, প্রোলগ, আর শেষের দিকে থাকলে দিস ইজ এপিলোগ। এপিটাফ, ইয়েস, বিখ্যাত একটা গান আছে অর্থহীনের, এপিটাফ, তাই তো? তো এপিটাফ, কবরের মধ্যে কোনো কিছু লেখা, কবরের কবরের ফলক, কবরের পাশে ফলক থাকে, ফলকের মধ্যে আমি দেখি না, খুব কমন একটা জিনিস যে কে নাম থাকে, কবরের পাশে তার নাম থাকে, কত সালে জন্মগ্রহণ করছে, কত সালে মৃত্যুবরণ করছে, এটা লেখা থাকে আর কি। এটা এপিটাফ। এপিটাফ কি বলছে? an inscription on a tomb or monument, সমাধি লিপি আর কি, এই যে সমাধির পাশে যেটা লেখা থাকে। The tyrant wrote his wife's epitaph, here lies my wife, here let her lie, now she is at rest and so am I, আমিও। ঠিক আছে, কবরের পাশে যেটা সমাধি লিপি, এপিটাফ। ইউফেমিজম, এটা হচ্ছে ইনঅফেন্সিভ এক্সপ্রেশন, এটা মাথায় রেখো। পরীক্ষা কিরকম আসে, এই অর্থটা আসবে। এই ইউফেমিজম মানে কি? এটা ইনঅফেন্সিভ এক্সপ্রেশন মানে কি? কোনো কিছু বর্ণনার ক্ষেত্রে অতিরঞ্জিত বিকৃতি ব্যবহার করা, তো অনেক বেশি এক্সাজারেট করা, বাড়িয়ে বাড়িয়ে বলা, বিকৃতি মানে মানে কি বলে, অতিরঞ্জিত করা, বাড়ায় বাড়ায় বলা, মানে তীরকে তাল করে ফেলা আর কি। ঠিক আছে, লাইক ওরকম কিছু। সহজ কথা, চাটুকারিতা, এই যে বলে দিচ্ছে দেখো, চাটুকারিতা। স্যাটায়ার, পরিচিত ওয়ার্ড। স্যাটায়ার মানে হচ্ছে ব্যঙ্গ, কার হচ্ছে পচানো টাইপের, কোনো ব্যক্তি বা সমাজের বোকামি বা দুর্নীতি শুধরানোর জন্য হাস্যরসিকতার মাধ্যমে সাহিত্যিক আক্রমণ। খুব স্মার্ট কথা বলছে কিন্তু এখানে। স্যাটায়ার তার মানে এটা পজিটিভ ভাইব, সমাজের কোনো অসঙ্গতি বা দুর্নীতিকে, তো আমরা হয়তো সরাসরি ওইভাবে প্রকাশ করতে পারি না, কিন্তু হাস্যরসাত্মক ভাবে, এমন ভাবে ওটাকে সাহিত্যিক ঢঙে ওকে অ্যাটাক করে মানুষকে একটা মেসেজ দেওয়া যে না, ইটস নট এ গুড থিং, ইটস ব্যাড ফর দ্য সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পিপল, সো ইটস স্যাটায়ার, ব্যঙ্গাত্মক। ফেবল, দিস ইজ ফেবল। তারপর কি বলছে? শর্ট ন্যারেটিভ ইন প্রোজ অর ভার্স হুইচ পয়েন্টস এ মোরাল, মানে শেষে একটা নীতিকথা থাকবে আর কি এটা। This is fable. Non-human creatures or inanimate things are normally the characters. তো ফেবল মানে হচ্ছে তোমার কি বলে, পৌরাণিক কথাবার্তা বা মিথস টাইপের সেটা। তো সেখানে তোমার কারা ক্যারেক্টার্স থাকে? ক্যারেক্টার্স গুলো নন হিউম্যান ক্রিয়েচার্স, এখানে হিউম্যান কোনো ক্যারেক্টার্স থাকবে না। অথবা ইনঅ্যানিমেট, অ্যানিমেট মানে হচ্ছে প্রাণী, এনিমেল, ইনঅ্যানিমেট মানে কি? জড়। এখানে কোনো মানে যারা মানে হিউম্যান, মানুষ নিয়ে কোনো এখানে কোনো ক্যারেক্টার থাকবে না ফেবলের মধ্যে। ফার্স্ট, প্রহসন, বুঝতেই পারছো। তারপর এ ড্রামাটিক ওয়ার্ক উইথ এক্সাজারেট অ্যাকশনস মেড টু এক্সাইট লাফার, মানে হাসানো আর কি টাইপের। প্রহসন যেটা যেটা শুনে বা পড়ে তোমার হাসির উদ্রেক হয়, মোটামুটি এটা মজা লাগে। মানে গোমরা মুখে আছে, বাট পড়ে খুব মজা লাগতেছে ভিতরে, মানে এক্সাইটমেন্ট বাড়তেছে, উইথ ইউ লাফটার, মানে হাসির সাথে সাথে এক্সাইটমেন্ট বাড়তেছে। দিস ইজ ফার্স্ট। লিমেরিক কি বলছে? টাইপ অফ লাইট ভার্স কনসিস্টিং অফ 5 rhymed লাইন্স, মানে 5টা ছন্দ সম্পর্কিত লাইনকে লিমেরিক বলে। এটা কয়টা?
5টা, এটা মনে রেখো। 5 rhymed lines। আচ্ছা, লিরিক। লিরিক গীতি কবিতা। আমরা গানের ক্ষেত্রে বলি না লিরিক, মানে গানের ইয়েটা কি কি বলে লিরিক, লাইন থেকে কেমন লিরিক্স বলেন, ছন্দ বা এই গানের রাইটিং আর কি। গানটা তো অনেক সময় সুরে তো আমরা উঠাই, এটা তো লিরিক্স লাগলে আমি ধরো আমি নিজে নিজে করলাম, তো শব্দ চয়নগুলো তো ইম্পর্টেন্ট। লিরিক গীতি কবিতা, a kind of song expressing the feeling and thoughts of a speaker in a personal and subjective fashion। আচ্ছা, ব্যক্তিগত অথবা বস্তুগত ফ্যাশনে এক্সপ্রেস করা কোনো কবিতা বা কোনো কিছুকে ভাষার মাধ্যমে এক্সপ্রেস করা হচ্ছে গীতি কবিতা। ওকে, ম্যাটাফর, ইয়েস দিস ইজ ম্যাটাফর, এ ফিগার অফ স্পিচ। এটা একটা ফিগার অফ স্পিচ, ভাষার একটা অলংকার, in which one thing is described in terms of another। আচ্ছা, an implicit comparison। ইমপ্লিসিট মানে কি, যেটা ভিজিবল না, এক্সপ্লিসিট না। এক্সপ্লিসিট মানে হচ্ছে দৃশ্যমান, আর ইমপ্লিসিট মানে হচ্ছে দৃশ্যমান না। যেমন দেখেন এখানে একটা দিছে, দেখো, হি ইজ এ লায়ন, সে একটা সিংহ। সে একটা অসম হয়ে গেল না, ম্যাটাফরিক যেটা, ম্যাটাফরিক কম্পারিজন অসম। হি ইজ এ লায়ন, হি মানে হচ্ছে পুরুষটাকে বুঝেছে, একজন মানে একটা ব্যক্তিকে বুঝেছে লায়ন, তাহলে অসম হয়ে গেল না এটা। হয়তো কি বলে দৃশ্যমানের সাথে একটা দৃশ্যমানের জিনিসের কম্পারিজন করছে, এটা কি সে তো হি ইজ এ কি বলি না, সে একটা চাঁদ, চাঁদের সাথে কার তুলনা করতেছে এটা, যে একটা হচ্ছে দৃশ্যমান, এটা ইমপ্লিসিট কিন্তু এটা, ঠিক আছে, ইমপ্লিসিট এটা অদৃশ্যমান আর কি, ইমপ্লিসিট কম্পারিজন করতেছে এটা আমরা। ইজ এ লায়ন। মোক এপিক, এপিক মানে তো মহাকাব্য বলছিলাম, আর মোক করা কোনো কিছু, ফান করা, মজা করা, সেটায়ার করা, লাইক এরকম কিছু। ওয়ার্ক ইন ভার্স employing the lofty manner, high or serious tone, the supernatural machinery to treat a trivial subject or theme in such a way as to make both subject the theme ridiculous। ridiculous মানে হচ্ছে এক্সট্রিম লেভেলে, মানে ফান করা টাইপের, একদম পচানো টাইপের, লাইক খারি বাংলা যদি বলি একদম পচানো, লাইক মোকে পিক যেটা। তো মোকে পিকের ইয়েটা কি, একটা এক্সাম্পল দিচ্ছে আলেকজান্ডার পোপস দ্য র্যাপ অফ দ্য লক, এটাকে মোকে পিক। সমাজের কোনো অসঙ্গতি, কোনো নেগেটিভ সেন্সকে কি সবকিছুকে ফানের মাধ্যমে মানুষের কাছে এক্সপ্রেস করা, পড়ে মজা পায় আর কি। এটা এটা একটা এক ধরনের একটা প্রতিবাদ। প্রতিবাদে সবসময় গলা ফাটিয়ে করা লাগে, নট লাইক দ্যাট। প্রতিবাদটা কেমন, প্রতিবাদটা এরকম হইতে পারে যে তুমি কাউকে ওই ওই ঘটনাকে তুমি নিজের মতো করে এক্সপ্রেস করে পচায়ও অন্য এটাকে প্রতিবাদ হইতে পারে, যে না আমি এটার এগেনস্টে মজা নিচ্ছি এটা। তারপর দেখি মনোলগ। মনো মানে তো এক লোক, এ সিঙ্গেল পার্সন। দেখো মনো মানে বলছিলাম সিঙ্গেল, তাহলে সিঙ্গেল পার্সন স্পিকিং অ্যালোন উইথ অর উইদাউট অ্যান অডিয়েন্স, মানে উইথ অর উইদাউট অডিয়েন্স ছাড়া, মানে একজনই খালি কথা বলতেছে, একজনই সবকিছু, মনোলগ। তো টিএস এলিয়টস এর তোমার প্রুফ হচ্ছে তোমার একটা মনোলগ। মনোলগটা মনে রাখলেই হবে। হোয়াট ইজ, পরীক্ষা কেমন প্রশ্ন হয়েছে, হোয়াট ইজ মনোলগ, হোয়াট ডু মিন বাই মনোলগ, তাহলে হচ্ছে এটা কি মনোলগটা কি, সিঙ্গেল পার্সন স্পিকিং অ্যালোন। ওড, a lyric poem, a lyric poem এটা ছন্দর কবিতা বলছে, usually some length with ceremonious lofty tone style। আচ্ছা, মানে কোনো উপলক্ষে এটা করা যায়, এটা উপলক্ষে odd। পিবি শেলিস ওড টু দ্য ওয়েস্ট ইন্ডের, এটা বলছে, এটা লফটি টোন স্টাইল থাকবে এখানে, ওড লিরিক পোয়েম, এটা এটা মাথায় রেখো। অক্সিমরন, অক্সিমরনটা কি বলছে, একটা ফিগার অফ স্পিচ হুইচ কম্বাইন্স অ্যাপারেন্টলি কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস। আচ্ছা, কি বলছে দেখো, as Charles Lamb said, I like a smuggler, he is the only honest thief। আচ্ছা, স্মাগলার তো ভালো, ভালো কি না, স্মাগলার কিছু চোরা কারবারি, তো হি ইজ এ অনেস্ট থিফ, সে সচ্চোর হইলো। বলে না ছেলেটা দুর্ধর্ষ মেধাবী, তো মেধাবীর সাথে দুর্ধর্ষ হয়, শব্দ একটা একটা কন্ট্রাডিক্টরি করে না, তাই না, ব্যাপারটা এরকম। মারাত্মক মেধাবী, তো মারাত্মকের সাথে কি মেধাবী শব্দটা যায়, যায় না তো। সো দেখো সেলফ কন্ট্রাডিক্টরি যেটা হচ্ছে, সেটা তোমার অক্সিমরন। আচ্ছা, তো আই লাইক এ স্মাগলার, হি ইজ দ্য ওনলি অনেস্ট থিফ, সে, আমি স্মাগলারটাকে পছন্দ করি এবং সে একটা অনেস্ট থিফ। তো অনেস্ট কখনো কি থিফ হয়, হয় না, তাহলে একটা একটা শব্দ একটা কন্ট্রাডিক্টরি বোঝাচ্ছে না, দিস ইজ কল্ড অক্সিমরন। আচ্ছা, প্রলোগ, এই যে বলেছিলাম কাব্যের ভূমিকা, আর শেষের দিকে জানি থাকলে কি হবে বলছিলাম, শেষের দিকে যে এপিলোগ, এপিলোগ হচ্ছে শেষের দিকে থাকলে এন্ড অফ দ্য প্লে। আর এদিকে কি বলেছিলাম, প্রলোগ হচ্ছে কাব্যের ভূমিকা বা প্রস্তাবনা শুরু থাকলে। সিমিলি, দুটি ভিন্ন জিনিসের মধ্যে সরাসরি তুলনা, তার কথা যেন মধুতে মাখা, মধুও নাই, এই কথা কথা দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে, তার কথা যেন মধুতে মাখা। দুটি ভিন্ন জিনিসের সরাসরি কম্পারিজন করতেছে এটা। হ্যাঁ, তাহলে সিমিলি আর হচ্ছে মেটাফোর, একটা হচ্ছে রূপক, একটা হচ্ছে উপমা। তো রূপকটা কোনটা, সেটা হচ্ছে মেটাফোর, চাঁদের মতো মুখ, চন্দ্রমুখ, মন রূপ মাঝি, সমাস আমরা পড়তাম।
সিমিলি, এটা চিতে এটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে উপমা। তার কথা যেন মধুতে মাখা। হ্যাঁ, তো উপমা করতেছে তার মধুর মতো তার কথা, লাইক এরকম কিছু। তো দুইটা ভিন্ন জিনিসের মধ্যে সরাসরি কম্পারিজন মানে তুলনা, সিমিলি। প্রলোগ আবার দেখো দিছে, স্পিচ এট দ্য বিগিনিং অফ এ প্লে, বুক, ফিল্ম, মুভি দ্যাট ইন্ট্রোডিউস ইট। তো প্রলোগ হচ্ছে এখানে কি বলছে, বাংলায় বলে দিছে দেখো, নাটক, সিনেমা, গল্প বা মহাকাব্যের সূচনাকারী অংশ, যেখানে প্রায়ই নাটক, সিনেমা, গল্প বা মহাকাব্যের শুরু হওয়ার পূর্বে যে ঘটনাগুলো ঘটছে সেই সম্পর্কে কোনো তথ্য প্রদান করে থাকে প্রলোগ। চৌসার্স ক্যান্টারবারি টেলস হচ্ছে তোমার প্রলোগ। তো এপিলোগ, ওই যে আবারই বলছিলাম, শেষের দিকে থাকবে, এন্ড অফ এ প্লে, এটুকু মনে রাখলেই হবে, যে স্যার কিছুই না। বাংলা এখানে বলে দিছে, এপিলোগ হচ্ছে নাটক, সিনেমার শেষে যুক্ত দর্শকদের উদ্দেশ্যে অভিনেতা কোনো মেসেজ, সমাপতি কোনো কিছু, যে ওকে এতক্ষণ দেখলেন তো এটা দিয়ে তারপর ফাইনাল কোনো একটা মেসেজ যদি দেওয়া থাকে, তো সেটাকে বলা হয় তোমার এপিলোগ। এই কথা এখানে বলছে। তো এখানে কি বলছে দেখতে পাচ্ছি আমি, এটা প্রোলগের বিপরীত হচ্ছে এপিলোগ। এই যে এটা একটু আগেই তো বললাম, প্রোলগটা হচ্ছে শুরুর দিকে থাকবে আর এপিলোগ হচ্ছে শেষের দিকে থাকবে, প্রো সামনে থাকে। মনোলগ, মনো মানে হচ্ছে এক, লং স্পিচ ইন এ প্লে স্পোকেন বাই ওয়ান অ্যাক্টর, একজনই কথা বলতেছে। ডিয়ালগ মানে ডায়ালগ যেটা বলি আমরা, এটা ডায়া, ডায়া মানে হচ্ছে থ্রু। দুই, তাহলে কনভারসেশন বিটুইন ক্যারেক্টার্স ইন এ বুক, প্লে, ফিল্ম, মুভি। ডায়ালগ তো আমরা লিখতাম, ডায়ালগ কোনটা, ওই যে সংলাপ যেটা বলি, সংলাপ। তাহলে একজন হয়তো মানে ওয়ান টু ওয়ান এরকম হইতে পারে, ওয়ান টু ওয়ান এরকম হইতে পারে, ওয়ান টু মেনি এরকম হইতে পারে, ডিয়ালগ বা ডায়ালগ যেটা বলি আমরা এটা। এবার তাহলে দেখি তো প্রশ্নগুলো দেখি, হুইচ ওয়ান ডাজ নট রিলেট টু দ্য লিটারেচার, কোনটা লিটারেচার সাথে সম্পর্কিত না, এই পরীক্ষার প্রশ্ন আসে। এপিলোগ পড়েছি আজকে, তাই না? মনোলোগ একা একা কথা বলে। প্রলোগটা কি হবে, শুরুর দিকে থাকবে। এপিলোগ কি হবে, শেষের দিকে থাকবে। প্রলোগ শুরুর দিকে থাকবে। আর মনোলোগটা কি হবে, একা একা কথা বলে। তাহলে ড্যামাগোগ, এটাই এখানে তোমার রিলেটেড না লিটারেচারের সাথে। তাহলে ড্যামাগোগটা কি বলছে এখানে, যে রাজনৈতিক নেতা ভালো কোনো ধারণা বা উপযুক্ত যুক্তি ব্যবহার না করে বরং তো আবেগপূর্ণ বক্তৃতা দিয়ে, যেটা এখন হয় বাংলাদেশে বেশি, জনগণের সমর্থন লাভের আশায় জনগণকে প্রভাবিত করার চেষ্টা করেন। সুতরাং ড্যামাগোগ সাহিত্যের সাথে কোনো সম্পর্কিত না। আর বাকি তিনটা, প্রলোগ, এপিলোগ আর মনোলোগ, তিনটাই তোমার সাহিত্যের সাথে সম্পর্কিত, একমাত্র ড্যামাগোগটাই তোমার সাহিত্যের সাথে সম্পর্কিত না, এরকম প্রশ্ন আসে। প্রলোগ বলেছিলাম না, প্রো মানে কি সামনে, একদম শুরুতে থাকে। তাহলে কি বলছে এখানে, অ্যান ইন্ট্রোডাকশন টু প্লে অর লিটারেচার, অন্যগুলো সায়েন্স এন্ড ভার্সিফিকেশন না, সং অফ মর্নিং, দুঃখের কোনো গান না, পোয়েম অফ স্পিচ এট দ্য এন্ড অফ দ্য প্লে না, এটা হলে এপিলগ হইতো এটা। তাহলে প্রোলগটার আনসার বি নাম্বারটি হবে এটা। তাহলে জি, সং অফ মর্নিং, আচ্ছা, দুঃখের গান, শোকগীতি বা শোক কবিতা যেটা বলি আমরা। প্রস্তুতি, দ্য সায়েন্স অফ ভার্সিফিকেশন, আচ্ছা, ছন্দ প্রকরণ যেটা বলি আমরা এটা। তারপর ক্লোজিং স্পিচ ইন এ প্লে, শেষের দিকে থাকবে, often delivered after the completion of the main action is called, শেষের দিকে থাকবে কি থাকবে, এপিলগ নাকি মনোলগ নাকি প্রোলগ? অবশ্যই এপিলগ হওয়ার কথা, এন এপিলগ। মনোলগ না, প্রোলগ না, ডায়ালগ না, এপিলগ। দেখো এগুলো পরীক্ষা আসতেছে। তারপরে লং স্পিচ বাই ওয়ান অ্যাক্টর, একজন অ্যাক্টর নিয়ে কথা বলতে, অবশ্যই মনোলগ হওয়ার কথা, পড়ছিলাম একটু আগে, মনে আছে না? দিস ইজ মনোলগ, প্লে অর মুভি ইজ কল্ড মনোলগ হবে এটা। তারপরে দেখি আমরা মনোলগ আবার এখানে দিছে, আচ্ছা মনোলগ, তারপরে সলিলিকুই, এসাইড, এগুলো আচ্ছা এসাইড কি বলছে, স্বগোক্তি। আচ্ছা মনোলগটা কি বলছে আবার এখানে দিছে, সিনেমার একাকী থাকা অবস্থায় অ্যাক্টর দীর্ঘ বক্তব্য, স্বগোক্তি, এক্ষেত্রে একা একা কথা বলতেছে, এই এক কথাই এটাই। এবার হচ্ছে ড্রামাটিক মনোলগ, এটা কি জিনিস? মনোলগটা পড়লাম, তো ড্রামাটিক মনোলগটা কি, a poem or form of poetry in which a single speaker speaks to a silent লিসেনার বা লিসেনার্স, যে ধরনের কবিতায় একমাত্র বক্তা নীরব শ্রোতার কাছে তার অনুভূতি, একমাত্র বক্তা থাকবে। মনোলগ তো মানে একটাই থাকবে, মনো মানে তো একজনই কথা বলবে, কিন্তু এখানে ড্রামাটিক মনোলগটা কি, অর্থাৎ শ্রোতা তো অনেক থাকবে। যে ধরনের কবিতায় একমাত্র বক্তা তার নীরব শ্রোতার কাছে তার অনুভূতি বা ভাবনা এক্সপ্রেস করে। তুমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছে দেখো, জসীমউদ্দিনের কবর কবিতা আমরা অনেক হয়তো পড়েছিলাম, বুঝছিলাম, এখানে তো দাদির কবর ডালিম গাছের তলে, মনে আছে? ওই যে কবি একা একা কি করছে, একা একা তার শ্রোতাদের উদ্দেশ্যে এটা এটা বলতেছে, মানে ওয়ান সাইডেড কথোপকথন, ডিয়ালগ না বা ডায়ালগ না, অন্য পক্ষ থেকে কোনো কথা আসতেছে না বা বলতেছে না, একাই বলতেছে আর কি। তো দিস ইজ ড্রামাটিক মনোলগ। এখানে জসীমউদ্দিনের কবর কবিতা, রবার্ট ব্রাউনিং কে ড্রামাটিক মনোলগ শ্রেষ্ঠ কবি বিবেচনা করা হয়। মাই লাস্ট ডাচেস আর আছে আন্দ্রে সেল সার্টো, তার বিখ্যাত দুটি ড্রামাটিক মনোলগের উদাহরণ আছে। রবার্ট ব্রাউনিং কে, এটা মনে রেখো, কাকে, রবার্ট ব্রাউনিং, এটা দেখা যাচ্ছে প্রায় কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে গুলো দেয়। রবার্ট ব্রাউনিং কে ড্রামাটিক মনোলগের শ্রেষ্ঠ কবি
শ্রেষ্ঠ কবি বিবেচিত করা হয় আর কি। সলিলিকুই আগে বলা হয়েছে নাটকের যে দীর্ঘ বক্তব্য কোনো চরিত্র মঞ্চে শুধু একা থাকা অবস্থায় তার মনের ভিতরের টান পড়েন বা ভিতরের ভাবনাকে অভিপ্রায়কে জোরে বলে তাকে তাকে সলিলিকুই। সলিলিকুই সলি মানে হচ্ছে সলো, সলো বলি না, সোলো অ্যালবাম বলি না। সোলো অ্যালবাম মানে কি? একা একা অ্যালবাম, একা একা করি। সলিলিকুই মনে রাখবি। সলিলিকুই হচ্ছে চরিত্র নিজের সাথে, যেখানে মনের ভাবনা নিজের সাথে নিজে কথা বলে আর কি। শেক্সপিয়ার হ্যামলেটে বর্ণিত টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, হচ্ছে সবচেয়ে পরিচিত সলিলোকুই। হতেও পারে, নাও হইতে পারে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, দিস ইজ দ্য ফেমাস সলিলোকুই। তারপর হচ্ছে এসাইড। এসাইডটা কি বলছে এখানে? নাটকে মঞ্চে উপস্থিত চরিত্রগুলোকে শুনিয়ে, না চরিত্রগুলো কি বলছে, না শুনিয়ে, শোনানো যাবে না, না শুনিয়ে মূলত দর্শকদের উদ্দেশ্যে কোনো চরিত্রের বলা কোনো উক্তি বা মন্তব্য, দর্শকদের। তো নাটকে, মঞ্চ নাটকে উপস্থিত কোনো অন্য চরিত্রগুলোকে না শুনিয়ে মূলত দর্শকদের উদ্দেশ্যে কোনো চরিত্রের বলা কোনো উক্তি বা মন্তব্য। এসাইড, সাইডে সাইডে থাকা, সাইড আর কি, মূলত ক্ষুদ্রতর মন্তব্য যা দ্বারা চরিত্রকে কোনো গোপন রহস্য বা হিডেন সিক্রেটস তার মতামত এক্সপ্রেস করে। না শুনিয়ে দর্শকের উদ্দেশ্যে কোনো চরিত্রের কোনো উক্তি, ঠিক আছে, এই যে সাইড। When a speaker speaks his thoughts aloud is called, যখন লাউডলি বলে তখন সেটা কি হয়? সেটা হচ্ছে soliloquy. The left side কি হচ্ছে? journalistic, a shorter comment or something that a character in a play says to the audience but which the other characters on stage are not intended to hear. এটাই বলছে এখানে এটা। An appropriate meaning of the monologue. মনো মানে তো একা একা কথা বলা। কি বলছে দেখি? a long speech in a play spoken by one actor. এক অ্যাক্টর দিয়ে, এটাই হবে অ্যান্সার। Conversation in a play না, এটা না। A speech in a play in which character who is alone on the stage speaks his thought aloud, না loud. তারপর এখানে কি বলছে? ডায়ালগ বিটুইন টু অ্যাক্টরস। টু অ্যাক্টরস এর মধ্যে তো হবেই না এটা, সেটা ওই সেন্স, এটা বাদ, তাহলে নাম্বারটা এখানে অ্যান্সার হচ্ছে এটা। তারপর ট্র্যাজেডি শব্দের সাথে পরিচিত আমরা। ট্র্যাজেডি কি? করুণ অবস্থা বা করুণ পরিণতি, যেটা বললাম ট্র্যাজেডি। সিরিয়াস প্লে উইথ এ হ্যাপি এন্ডিং, হ্যাপি এন্ডিং তো হয় না ট্র্যাজেডিতে। সিরিয়াস প্লে উইথ এ স্যাড এন্ডিং, ইয়েস, এটাই স্যাড এন্ডিংটাই হবে। হিউমারাস, হিউমারাস মানে হচ্ছে ফান, হিউমারাস প্লে উইথ এ স্যাড এন্ডিং, হিউমারাস না। ফানি প্লে উইথ এ টাচি এন্ডিং, না ফানি না। তাহলে সিরিয়াস প্লে, একটা খুব সিরিয়াস মারাত্মক সিরিয়াস একটা প্লে যেটা একটা স্যাড এন্ডিং থাকবে, এটা হচ্ছে তোমার ট্র্যাজেডি। লাইফ ইজ এ ট্র্যাজেডি। ট্র্যাজিক, ট্র্যাজিক হিরো বলি না, সিরিয়াস একটা নাটকের একদম ট্র্যাজিক হিরো, মর্মান্তিক এন্ডিং, লাইক স্যাড এন্ডিং থাকছে, ট্র্যাজিক হিরো। প্রোটাগনিস্ট আমরা বলেছিলাম, যেটা মুখ্য চরিত্র। প্রোটাগনিস্ট তাহলে কি? দ্য ভিলেন ইন প্লে, ভিলেন না, দ্য লিডিং ক্যারেক্টার্স, হ্যাঁ এটাই হবে। তারপর দ্য ক্লাউন, ক্লাউন মানে তো ভার, যে ফান করে। দ্য স্টেজ ডিরেক্টর, না এটা না, এটাও না। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? প্রোটাগনিস্টটা কি হচ্ছে? সেন্ট্রাল ফিগার, প্রধান, প্রধান যেটা বলি, যাকে যাকে ঘিরেই আর কি কোনো নাটক বা কবিতা বা যে কোনো কিছু যাকে ঘিরেই কি রচিত হয় বা বলা হয় আর কি, তাকে ঘিরে আর কি। প্রোটাগনিস্ট মেবি হিরো, এটা হিরো হইতে পারে, হিরোইন হইতে পারে, আবার ভিলেনও হইতে পারে। তবে প্রোটাগনিস্ট হচ্ছে মেইন, প্রধান চরিত্র, মেইন ক্যারেক্টার। ম্যালোড্রামা বাংলা বলেই দিচ্ছে এখানে, উত্তেজনাপূর্ণ ও আবেগ প্রধান নাটক। ইজ এ কাইন্ড অফ প্লে। এটা কি ধরনের? ভায়োলেন্ট এন্ড সেন্সেশনাল থিম। শুরুর দিকে পড়ছিলাম আমরা উত্তেজনাপূর্ণ, আচ্ছা আবেগ প্রধান নাটক আর কি। সেন্সেশন থাকবে এখানে, এটা উত্তেজনা, মানে স্পার অফ এক্সাইটমেন্ট থাকবে, কখন কি হয় না হয় বলা যাচ্ছে না, যাবে যাবে না, প্রেডিক্ট করা যাবে না। মেলোড্রামা ইজ এ প্লে নোভেল which many exciting events happen, characters show exaggerate stronger emotions, thus heightens the tension of the audience. একদম নিজক রিয়েকশন, একদম টেনশন, একদম নেইল বাইটিং এন্ডিংস কিছু একটা হয়। গেম দিকে আমরা এক্সাইটিং ম্যাচ লাইক, তো নাটকের স্পার অফ মুভমেন্টে কখন কোন দিকে টার্ন করে, টুইস্ট হয় কি হয় না বলা যাচ্ছে না, যাবে কি যাবে না। দিস ইজ সাম সর্ট অফ মেলোড্রামা। নো, ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার কি হচ্ছে? ডিসঅনেস্ট। এটা মাথায় রেখো, এটা একদম মুখস্থ রাখো। এটা ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার মানে হচ্ছে একদম কানিং পারসন, ডিসঅনেস্ট পারসন। অনেস্ট না, অ্যাডভেঞ্চারাস না, লার্নেড না, একদম স্কিমিং পারসন, ডিসঅনেস্ট পারসন, ম্যাকিয়াভেলিয়ান ক্যারেক্টার। হোয়াট ইজ ক্যাটাস্ট্রফি? ক্যাটাস্ট্রফি মানে একটু ম্যান্ডাস লেভেলের ফল, ডাউনফল, লাইক ওরকম কিছু একটা। দ্য কমিক্যাল এন্ড অফ ড্রামাটিক ইভেন্টস, কমিক্যাল না, ট্র্যাজিক এন্ড, ইয়েস এটাই হবে, ট্র্যাজিক এন্ড অফ ড্রামাটিক ইভেন্টস। দ্য কমিক ট্র্যাজিক অফ দ্য এন্ড না, নান অফ দিস না, তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা, দ্য ট্র্যাজিক এন্ড অফ ড্রামাটিক ইভেন্টস, দিস ইজ ক্যাটাস্ট্রফি। তারপরে দেখি আমরা দ্য ক্লাইম্যাক্স, চূড়া, স্পার অফ মোমেন্ট যেটা বলি আমরা এটা। তাহলে ইন দ্য বিগিনিং না, তারপরে এট দ্য এন্ড না, এট দ্য হাইট, একদম চূড়াতে,
এটাই হবে, সি নাম্বারটাই হবে এখানে। ইন দ্য কনফ্রন্টেশন, এটাও না। The climax is the decisive moment, a turning point in a storyline at which the conflict of tension hits the highest point, extreme level এ যায়। তো ক্লাইম্যাক্স চূড়ান্ত বা চরম পরিণতি হচ্ছে ভাগ্য নির্ধারণী বা চূড়ান্ত মুহূর্ত, যেখানে দ্বন্দ্ব বা সংকট চরম শীর্ষ পর্যায়ে যায় আর কি। ক্লাইম্যাক্সে প্রোটাগনিস্ট, লিডিং রোল, হিরো, মুখ্য চরিত্র, নায়কের ভাগ্য নির্ধারিত হয়। এই যে ক্লাইম্যাক্সটা কি একদম টপ মোস্ট লেভেল অফ অফ অ্যান অ্যাক্ট, একটা নাটকের, অফ এ প্লে, একদম টপ মোস্ট লেভেলের একটা ইয়েতে মোমেন্ট, স্পার অফ মোমেন্ট যেটা বলি আমি, স্পার অফ মোমেন্টে থাকবে। এবং সেখান থেকে যে মেইন ক্যারেক্টার যেটা প্রোটাগনিস্ট, তার ভাগ্য নির্ধারিত হবে। সে কি মারা যাবে, নাকি নতুন একটা লাইফ লিড, নতুন একটা নতুন মানে প্রভাতের সূচনা হবে, নাকি কি হবে, কোন দিকে টার্ন করবে, সেটা আর কি। তারপর হোয়াট ইজ অ্যান অ্যাক্ট, হোয়াট ইজ অ্যান অ্যাক্ট ইন এ প্লে, এটা কি বলছে, অ্যাক্টটা কি, একটা এখানে কি বলছে দেখো, ওয়ান অফ দ্য মেজর অর মেইন ডিভিশনস অফ এ প্লে অ্যান্ড অপেরা, নাটক বা নাট্যগীতিতে একটা অঙ্ক, অ্যাক্ট, অঙ্ক, নাটকের অঙ্ক থাকে না অনেকগুলা। তারপর ক্যান্টো কি বলছে এখানে, একটা ওয়ান অফ দ্য সেকশনস অফ লং পোয়েম, দীর্ঘ কবিতার একটা স্বর্গ বা কাণ্ড থাকে। চ্যাপ্টার থাকে ওয়ান অফ দ্য মেজর মেইন ডিভিশনস অফ নভেল বা বুক, বইয়ের অধ্যায় যেটা বলি। স্ট্যানজা, শ্লোক যেটা বলি বাংলা আমরা, ওয়ান অফ দ্য ডিভিশনস অফ এ পোয়েম, কবিতার বিভাগ, একক বা শ্লোক যেটা বলি, ছোট ছোট পার্ট যেটা কবিতা। তাহলে এখানে কি হচ্ছে, হোয়াট ইজ অ্যান অ্যাক্ট ইন এ প্লে, a unit of act with no change of play or time, no. তারপর the rising of action of a play, না এটা না। a major division in the act, হ্যাঁ এটাই হবে। তারপর the conversation a character in a play, না এটা না। হয়ে গেল। এখানে টার্মগুলো একটু বলছে, অ্যাক্ট, ক্যান্টো, চ্যাপ্টার, স্ট্যানজা, একটু পড়ে নিও এটা, বাংলাগুলো দেওয়া আছে। Which composition emphasizes on author's witness and experiences rather than his or her own personality of life, কোনটা হবে এটা, মেমোরিয়াল, স্মৃতিকথা। কি বলছে মেমোরিয়াল, কি বলছে, পয়েম মানে তো জানোই, প্যারাগ্রাফ মানেও জানো, লেটার মানেও জানি। মেমোরিয়াল মানে কি, স্মৃতিকথা, বিখ্যাত কারো জীবনের অভিজ্ঞতা লব্ধ ঘটনার লিখিত বিবরণ, এটাই বলছে। অথর্স উইটনেসেস অন এক্সপেরিয়েন্সেস রাদার দ্যান হিজ ওন পার্সোনালিটি অর লাইফ, তার নিজের জীবন থেকে তার এক্সপেরিয়েন্স, স্মৃতিকথা, ঠিক আছে। মেমোরিয়ালস মানে আত্মজীবনী। দ্য আনফিনিশড মেমোরির, অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নাম শুনেছ হয়তো বা। অটোবায়োগ্রাফি আর হচ্ছে মেমোরিয়ার্স, আত্মজীবনী, আত্মচরিত, নিজের জীবন সম্পর্কে কোনো কিছু লেখা, অটোবায়োগ্রাফি বা মেমোরিয়ার্স। ফাইন্ড দ্য অড ওয়ান, এটা কি ফ্রেজ, অড ওয়ান মানে কিছু না, নিচে কোনটা একটু ব্যতিক্রম। ঘোস্ট, ঘোস্ট, কোস্ট, কস্ট, ক, দেখো একটু 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 লাউডলি উঠতেছে, অন্যগুলো হোস্ট, ঘোস্ট, কস্ট, কস্ট, একটু ডিফারেন্ট, অ্যাকসেন্ট একটু ডিফারেন্ট, তারপরে দ্যাটস অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, কস্ট। ফাইন্ড দ্য অড ওয়ান আউট, অড ম্যান আউট বা অড ওয়ান আউট, নিচের কোনটা ব্যতিক্রম, হোস্ট, মোস্ট, লস্ট, কোস্ট, দেখো লস্ট একটু একটু লাউডলি হচ্ছে, একটু হাই পিচ হচ্ছে, বাকিগুলো একটু মানে নর্মাল বা একটু লো পিচ। দেখো কোস্ট, কোস্ট, মোস্ট, লস্ট, কোস্ট, দেখো এটাই এখানে এটা হচ্ছে অ্যাকসেন্টের উপর বেস করে, এটাই হচ্ছে এটা। হুইচ পেয়ার ডাজ নট সাউন্ড অ্যালাইক, যে ডাজ নট সাউন্ড অ্যালাইক, একই রকম উচ্চারণ করা হয় না, কোনটা, ওয়েদার, ওয়েদার একই রকম করা হয়, এটা হেয়ার, হার্ড একই রকম, সুইট, 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 একটু হাই পিচ, সুইট, এটা একই রকম না। বয়, বয় এক্সেম উচ্চারণ করি, কি, কি, এটাও, এটা কি উচ্চারণ করি, কয় না আবার কি। তো একমাত্র সি নাম্বারটাই তোমার একই রকম উচ্চারণ হয় না, আর বাকিগুলো মোটামুটি সেম উচ্চারণ হয়। ব্ল্যাঙ্ক ভার্স মানে বাংলায় বলে অমিত্রাক্ষর, অমিত্রাক্ষর মানে হচ্ছে কোনো, তুমি একটা কবিতা লেখছো কিন্তু ছন্দের কোনো মিল নেই, জাস্ট তুমি তোমার এক্সপ্রেস করেছো মনের ভাব, বাট এখানে ছন্দের কোনো কিছুই নাই, মিল নাই কিছুতে। তাহলে ব্ল্যাঙ্ক ভার্স হ্যাভিং নো রাইমিং এন্ড, এই যে বলছে ছন্দ শেষে, অন্তমিলের মধ্যে কোনো ইয়ে নেই, কিন্তু শেষে কোনো ছন্দ নাই। তো হ্যাভিং ব্ল্যাঙ্কস ইন দ্য ভার্স না, হ্যাভিং নো সিগনিফিকেন্স, রিদমিক ফ্লো না, হ্যাভিং নো রাইমিং এন্ড। দ্য পোয়েটস লরেট, রাজকবি যেটা বলি আমরা, এটা দ্য বেস্ট পোয়েট অফ দ্য কান্ট্রি না। তারপরে পয়েট কবি, এখানে কিন্তু পয়েট লরেট ব্রিটেনের রাজকবি যেটা বলি, সম্মানসূচক একটা পদ, বেন জনসন ইজ দ্য ফার্স্ট পয়েট লরেট। আচ্ছা, দ্য উইনার অফ নোবেল প্রাইজ না, এটা না, নোবেল লরেট হচ্ছে উইন অফ নোবেল প্রাইজ। দ্য কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, হ্যাঁ এটাই হবে। দ্য ক্লাসিক্যাল পয়েট না, তাহলে অ্যান্সার কোনটা হবে, দ্য কোর্ট পয়েট, এটা রাজকবি, পয়েট লরেট। ওকে, পয়েট লরেটের পর আমরা দেখি ফিকশন। ফিকশন মানে বুঝতেই পারছো, ফিকশনটা কি,
fiction, a branch of literature to describe imaginary people. Fiction, সায়েন্স ফিকশন বলি না আমরা, তার মানে ইমাজিনারি কোনো পিপল বা ইভেন্টস এর কোনো কিছু থাকে, ব্রাঞ্চ এটা। তো সাহিত্যের একটা শাখা যেখানে কাল্পনিক ব্যক্তি বা ঘটনা নিয়ে লেখা হয়, বাস্তব ব্যক্তি বা বিষয়ের উপর ভিত্তি করে নয়। বাস্তব কোনো কিছুর উপর ভিত্তি করে ফিকশন হয় না, এটা মনে রাখো। এটা তাহলে কনফিউশন না, ফোক অ্যাকশন এটাও না, লিটারারি ডিভাইসও না, ব্রাঞ্চ অফ লিটারেচার দ্যাট ডিসক্রাইবস ইমাজিনারি পিপল অ্যান্ড ইভেন্টস। দ্যাটস ইট, অ্যান্সার হচ্ছে সি নাম্বার, ফিকশন। মিথ, রূপকথা যেটা বলছিলাম আমি, এটা দ্য স্টোরি অফ দ্য ওল্ড টাইম হিরোজ, তারপর দ্য স্টোরি অফ দ্য সিভিলাইজেশন, তারপর দ্য স্টোরি অফ দ্য চাইল্ডহুড, দ্য স্টোরি অফ দ্য অ্যানশিয়েন্ট হিস্ট্রি। হ্যাঁ, এটাই হবে রূপকথা, প্রাচীন রূপকথা, দ্য স্টোরি অফ দ্য অ্যানশিয়েন্ট হিস্ট্রি, পুরাতন ইতিহাসের একটা স্টোরি, দ্য মিথ। ফেনিক্স একটা বার্ড, পুড়ে যাওয়ার পরেও মানে কি বলে, পুড়ে একদম ছাই হয়ে যাওয়ার পর সে ছাই থেকে আবার নতুন করে পাখি জন্ম হয়, রিবার্থ হয়। ফেনিক্স, ফিনিক্স পাখি। ফিনিক্স হচ্ছে পৌরাণিক পাখি, রূপকথার পাখি, যেটা বললো যে কয়েক শত বছর বেঁচে থাকার পর প্রতি 500 বছর পর নিজের গায়ে আগুন লাগিয়ে পুড়ে মারা যেত, নিজের গায়ে আগুন লাগিয়ে মারা যেত, তারপর আবার ছাই থেকে আবার পুনরায় জন্ম লাভ করতো। তো বিখ্যাত ফেনিক্স পৌরাণিক বার্ড আর কি, যেটা বলি আমরা, তার মিথিক্যাল বার্ড, রিজেনারেটিং ফ্রম অ্যাশেস, ছাই থেকে আবার নতুন রিবার্থ হয়, রিজেনারেট হয়, রিইনকার্নেশন হয়। স্যাটায়ার, বিদ্রূপ, পচানো, লাইক ওরকম। A composition in verse and prose aiming at eliminating evil customs from the society। হ্যাঁ, এটাই, সমাজে যে অসঙ্গতি আছে সে অসঙ্গতি মজার মাধ্যমে, ফান স্যাটায়ার করার মাধ্যমে দূর করা, লাইক। তারপরে an implicit comparison between two different things না। তারপর হচ্ছে স্টেটমেন্ট অফ সিচুয়েশন অর অ্যাকশন হুইচ ইউজুয়ালি না অপোজিট সারফেস মিনিং, এরকম না। উইটি কম্পোজিশন, তারপর নাই। স্যাটায়ারটা কি সংজ্ঞা, এ নাম্বারটা কি, সব বলে দিচ্ছি দেখো। এ নাম্বারটা কি, এটা উত্তর হচ্ছে। আর বি নাম্বারটা কি হচ্ছে, এটা মেটাফোর, অ্যান ইমপ্লিসিট কম্পারিজন, অন্তর্নিহিত একটা কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিং, ভিন্ন ভিন্ন দুটো জিনিসের মধ্যে, রূপক যেটা বলি আমরা বাংলায়। তারপরে স্টেটমেন্ট অফ সিচুয়েশন অ্যান্ড অ্যাকশন হুইচ ইউজুয়ালি মিনস দ্য অপোজিট অফ ইটস সারফেস মিনিং। তো আইরনি, আইরনি অফ ফেট, আচ্ছা, ভাগ্যের কি নির্মম পরিহাস আমরা ফ্রেজ ইউজ করতাম না, আইরনি অফ ফেট। তারপর শেষ হচ্ছে প্যারাডক্স, এ উইটি কম্পারিজন হুইচ ইজ অ্যাপারেন্টলি সেলফ কন্ট্রাডিক্টরি, যেটা কন্ট্রাডিকশন ক্রিয়েট করে, সেম জিনিস বলতেছো কিন্তু এটা বলে আমাদের কন্ট্রাডিকশন হয়, প্যারাডক্স। এপিক, মহাকাব্য, বিশাল বড় কবিতা, পোয়েম, এপিক। A short speech by a player at the end of a play, শেষে হলে জানি কি হয়, শুরুতে হলে প্রোলগ, শেষে হলে কি হয়, an epilogue। ব্ল্যাঙ্ক ভার্স, অমিত্রাক্ষর, যেটা বলছিলাম, শেষে কোনো ছন্দের কোনো মিল নাই, অমিত্রাক্ষর। A song in praise, হ্যাম, এটাই হবে অ্যান্সার, এই নাম্বারটা। থিওলজি হচ্ছে, থিও মানে হচ্ছে গড, আর হচ্ছে লজি মানে ধর্মশাস্ত্র, যেটা ওটা বলতে পারি আমরা, এটা ধর্মবিজ্ঞান। অড, এটা কি, কোরাস গান, হ্যাঁ, এটাই হবে। শোক কবিতা, এলিজি, পত্র কবিতাও না, খণ্ড কবিতা না, তো কোরাস গান, অড। ইন ইংলিশ লিটারেচার দ্য লিমিডিক রেফার্স, লিমিডিক জানি কি বলছিলাম, মনে আছে, পাঁচটা লাইনের ফানি পয়েমস এর 5টা লাইনের কথা বলছিলাম, হ্যাঁ এটাই হবে ফানি। লিরিক্যাল পয়েম অফ 5 লাইন্স, ঠিক আছে, লিরিক্যাল না, আইরনি না, এলিজি না, ফানি পয়েমস অফ 5 লাইন্স, লিমারিক। সনেট, ইতালীয় বলছিলাম, মনে আছে, ইতালি, এই তথ্যগুলো মনে রাখলে ইম্পর্টেন্ট, এগুলোই পরীক্ষায় আসে। সনেট শব্দটি উদ্ভব হয়েছে যে ভাষা থেকে, কোথেকে, ইটালিয়ান। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ব্যালাড, ব্যালাড কি জিনিস, ব্যালাডটা কি হচ্ছে, এ কাইন্ড অফ শর্ট ন্যারেটিভ পোয়েম, শর্ট ন্যারেটিভ একটা পোয়েম। আর বড়টা হলে কি হবে, এপিক, বড় কবিতা হলে সেটা হচ্ছে এপিক, শর্ট ন্যারেটিভ পোয়েম সেটা কি হচ্ছে, ব্যালাড, ছোট, মানে কি বলে, এটা এত বেশি ভার্স না, ছোট আর কি। লাভ পোয়েম না, প্যাট্রিয়টিক পোয়েম এটাও না, কন্ডোলিং, কাউকে সমবেদনা জানানো, হ্যাঁ, ওই অর্থেও না, হচ্ছে ন্যারেটিভ পোয়েম। তারপর এখানে কি আছে, আচ্ছা, তারপর দেখি ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সটা কোনটা, দ্বন্দ্ব না, কনফ্লিক্ট না, মহামুহূর্ত না, হ্যাঁ এটাই হবে মহামুহূর্ত, একদম স্পার অফ মোমেন্ট যেটা বলি, অন দা স্পার, SPER, স্পার অফ মোমেন্ট, MOMENT, দ্য স্পার অফ মোমেন্ট। নাটকীয়তা না, গ্রন্থিমোচন না, মহামুহূর্ত। সর্বপ্রথম সনেট কে রচনা করে, পেট্রাক, ইটালিয়ান। কলরিজ পোয়েম, দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, এই যে এটা কি হবে, এটা ব্যালাড, ইটস ব্যালাড।
ওড না, সনেট না, লিরিক না, ব্যালেড। শোককবিতা এলিজি, অ্যান্সার এ নাম্বার হচ্ছে। শোককবিতা ইংরেজিতে কি বলে? এলিজি বলে। কন্ডোলেন্স না, এপিগ্রাম না, অবটিউরি না। ইউলজি, প্রশংসা। ইউলজি রিলেট টু প্রেজ সামথিং, কোনো কিছু। ল্যামেন্ট না। স্টাডি অফ চার্চ বিল্ডিং এন্ড ডেকোরেশন, এটাও না। স্পিচ অর পিস অফ রাইটিং এক্সপ্রেস, হ্যাঁ প্রেজ, ইয়েস এটাই হবে। তারপরে রিটেন, না এটা না, তাহলে অ্যান্সার কোনটা হবে? ইউলজি, স্পিচ অর পিস অফ রাইটিং এক্সপ্রেসিং প্রেজ, দিস ইজ ইউলজি। হোয়াট ডাজ নম ডিপ্লম, এটা মানে কি? ছদ্মনাম। অনেক সময় দেখা যাচ্ছে নিজের আসল নামে লিখলে চারপাশে সমস্যা হইতে পারে, তাকে ধরে নিয়ে মেরে ফেলা হইতে পারে। সো সিকিউর পারপাসে বা অন্য যে কোনো কারণে নিজের নামকে ইউজ না করে ছদ্মনামে বা পেন নেম ইউজ করতো। তো সেটাই এখানে কি, নম ডিপ্লাম। এটা নম ডিপ্লাম, এটা হচ্ছে ছদ্মনাম, পেন নেম। পেন নেম অথবা সিউডোনিম যেটা বলি আমরা, সিউডোনিম লেখকের আসল নামের পরিবর্তে ব্যবহার করতো আর কি এটা। তাহলে অ্যান্সার কোনটা হবে? পেন নেম বা সিউডোনিম, এটাও হইতে পারে। দিস ইজ অপশন বি। তারপরে দেখি, ড্রামাটিক মনোলগ ইজ এ টাইপ অফ পোয়েম ওয়াজ মেড পপুলার বাই। ড্রামাটিক মনোলগ জানি কি? রবার্ট রবার্ট ব্রাউনিং, শ্রেষ্ঠ কবি বলা হইতো ড্রামাটিক মনোলগের। এই তো। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের লেকচার। সো লিটারেচারটা এত বেশি ভ্যাস্ট না, যেটুকু দরকার, যে টার্মগুলো তোমার ফিগার অফ স্পিচ, লিটারেরি টার্মস, এগুলোই মোটামুটি পরীক্ষা বেশি আসে। সো এটা এত প্যারা খাওয়ার কিছু নাই। যেটুকু দেখাইছে এটা একটু ভালো করে বুঝো, পড়ো, ওই টার্মগুলোই দেখা যাচ্ছে ঘুরে ফিরে সবসময় আসতেছে। ঠিক আছে? সো তোমার জন্য শুভকামনা রইলো। দ্যাটস অল ফর দি মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।